তুমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো? জি স্যার, HRM মার্কেটিং মাইনর। আমি আমার এইচআর ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি। বাকিটা ওরাই দেখবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার বলার দরকার নেই। রিশাদ ভাই বললেই হবে। ওকে স্যার। সরি। আমার সার্টিফিকেট। এটা লাগবে না। মনটা আজ উদাস ভীষণ, কিছু ভালো লাগে না। কি করা যায় ভাবছি বসে, মন কিছুতেই বসে না। মনটা আজ উদাস ভীষণ, কিছু ভালো লাগে না। কি করা যায় ভাবছি বসে, মন কিছুতেই বসে না। জমাট বাঁধা সব অভিমান আর যত সব কষ্ট, কাল বিকেলে ওই কথাটা পড়ছে মনে স্পষ্ট। মনের মেঘে দিলাম ঢেকে ওই আকাশের নীল, সেই আকাশে উড়ছে দেখো একলা একা গাংচিল। হ্যাঁ, আচ্ছা আমার ইন্টার্নশিপ শেষ। তাই জন্য নিয়ে স্যার ওখানে গিয়েছিলাম। তাই দেরি হয়ে গেল। স্যার, আপনি আর নিয়ে আসলাম। রিশাদ অনেক করে বলছিল যে চল একদিন বাসায় যাই, মামা আমার সাথে দেখা করি। আমাকে ফোন করে দিতেন, আমি বাসায় থাকতাম। ভাবলাম সারপ্রাইজ দিই। ইন্টার্নশিপের পর তো তোমার সাথে আর দেখা হয়নি। হ্যাঁ, এতগুলো মিষ্টি। প্রথমবার আসলাম খালি হাতে, তো আসা যায় না। না না, ফ্রেশ হতে হবে না, আমি বসলাম, ঠিক আছে? এই হ্যাঁ? এই, তোর এত কথা বলার কি দরকার ছিল? একটা ছেলে বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে আর তুই তার উপর প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস। বিয়ের প্রপোজাল? হ্যাঁ, আমার তো ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে। টাকা পয়সা আছে, আর তাছাড়া তুই তার ওখানে 3 মাস চাকরি করেছিস। চাচি, তার ওখানে চাকরি করেছি বলে তো এইটা না যে সে বিয়ের প্রপোজাল নিয়ে আসবে। ছেলেটার তোকে পছন্দ হয়েছে, সেই জন্য তো রনি ওকে নিয়ে এসেছে। এই, এত কিছু বোঝার দরকার নেই তো। তুই হাত মুখ ধুয়ে ভালো একটা শাড়ি পরে আয়। চাচি, শাড়ি কেন? বেশি কথা বলিস না, যা বলেছি তাই কর। শাড়ি পরে আয়। আমার এভাবে কিছু না বলে বিয়ের প্রপোজালটা নিয়ে আসা ঠিক হয়নি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তুমি আসলে কিছু মনে করোনি? না, আমি কিছু মনে করিনি। আমাকে আপনার ভালো লেগেছে, আপনি পছন্দ করেছেন, তাই আমার ফ্যামিলিতে ফর্মালি প্রপোজাল নিয়ে এসেছেন। আমি আপনার এই সিদ্ধান্তকে রেসপেক্ট করি, কিন্তু আমি আসলে বিয়ের জন্য প্রিপেয়ার না। বিয়ের মতন একটা জিনিস নিয়ে আসলে হুটহাট সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তুমি
তুমি চিন্তা ভাবনা করে দেখো, যে কোনো মানুষের জীবনে বিয়েটা খুব গুরুত্বপূর্ণ। চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত দাও। দেখুন, আমি যতই চিন্তা ভাবনা করি না কেন, আমার ডিসিশন একই থাকবে। আমি আমি বিয়েটা করতে চাচ্ছি না। আমরা তো একজন আরেকজনকে একদমই চিনি না, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আগে পরিচয় হোক, তোমার পজিটিভ ডিসিশন নেওয়ার জন্য যতদিন সময় লাগে আমি অপেক্ষা করব। দেখুন, দেখুন আমি খুব সাধারণ একটা মানুষ। আপনার আশেপাশে 8-10টা মেয়ের মতনই সাধারণ। আপনার মতো একজন ধনী মানুষ আমার মতো একজন সাধারণ মেয়েকে কেন পছন্দ করেছে আমি ঠিক বুঝতে পারছি না। Simplicity is the most gorgeous thing. সাধারণের মাঝে খুব অসাধারণ লুকিয়ে থাকে। আমি তোমাকে 1000টা মানুষের মধ্যেও খুঁজে পাবো। তোমাকে দেখা মাত্রই আমার মনে হয়েছে যে এই মেয়েটার সাথেই আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। কিন্তু আমি এমনটা ভাবছি না। আপনার আর আমার মধ্যে বস আর এমপ্লয়ের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক আমি কখনোই ভাবিনি। আই এম নট ইন্টারেস্টেড অন ইউ। দেখুন, এই কথাটা আমি বারবার আপনাকে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি কোনোভাবে বোঝেননি। তাই আজ উপায় না পেয়ে আপনাকে সামনাসামনি বলছি। আই এম রিয়েলি ভেরি সরি। তুমি যে আমার ব্যাপারে ইন্টারেস্টেড না সেটা বোঝার বুদ্ধি আমার আছে, কিন্তু আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকে জয় করার ধৈর্য আমার আছে। তার চেয়ে বড় কথা, আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি, আর যেটা পাইনি সেটা অ্যাচিভ করেছি। না শোনার ব্যাপারে আমি অভ্যস্ত না। দেখুন, দেখুন আমি যদি এখন আপনাকে বলি যে আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তারপরে কি আপনি আমাকে বিয়ে করবেন? আমি কাউকে ছোট করতে চাইনি, কিন্তু বিভিন্নভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বোঝার চেষ্টা করেননি। আমি মানি মা বাবার মৃত্যুর পর আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন, এ কারণে আমি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করে যাব। কিন্তু চাচা, বিয়ে, সংসার এইসব বিষয়ে জোরাজুরি চলে না। যে সম্পর্ক আমি মন থেকে মেনে নিতে পারবো না, সেটা যতই ভালো হোক আমার কাছে আজীবন বোঝা হয়েই থাকবে। আমি কখনোই সুখী হতে পারবো না। আর তার চেয়ে বড় বিষয়, আমি একজনকে ভালোবাসি, সে ছাড়া আমি কারোর সাথে সংসার করতে পারবো না। তোমার কাছ থেকে আমি ঠিক এরকমই একটা কিছু আশা করেছিলাম। তুমি যদি মনে করে থাকো তুমি যা করছো সব ঠিক করছো,
আমি তাতে বাধা দেব না। আরেকটা কথা, তোমাকে আমরা আমাদের সন্তানের মতো মানুষ করেছিলাম, আর সেই সন্তান যদি এরকম হয় তাহলে এরকম সন্তান থাকার চেয়ে না থাকাটাই ভালো। এতক্ষণে তুমি আসলা। আমি তো আরেকটু হলেই সুইসাইড করতে যাচ্ছিলাম। তা আমি না আসলে আপনি সুসাইড করতেন? তুমি না আসলে অবশ্য সুইসাইড করার প্রয়োজন হতো না। আমি অবশ্য এই সুইসাইড প্রেমে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে তুমি আমি আজ থেকে 40 বছর পরে তুমি আমি বুড়ো বুড়ি হয়ে যাব। তুমি আমাকে এক কাপ গরম গরম চা বানিয়ে দেবে, আমি তোমার হাত ধরে সেই চা খাবো। বাহ, আপনার ফিউচার প্ল্যান তো অসাধারণ, কিন্তু আপনার বর্তমান প্ল্যানটা কি মিস্টার আরিফ হোসেন? আমার বর্তমান প্ল্যানটা খুব সিম্পল। এখানে রাতের ট্রেনে তুমি আমি দুজনে সোজা চিটাগাং। সেখানে নেমেই সকালবেলা নিজাম হোটেলে পরোটা আর স্যুপ খাবো। দেন সকাল 10টার সময় কাজী অফিস। কাজী অফিসে যে মরহুম জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেনের সাথে 1,01,000 টাকা কাবিন নামায়। আপনি কি বিয়ে করতে রাজি আছেন? তোমার কি করে মনে হলো তোমার এরকম আচরণের পর তোমাকে টাকা দিয়ে সাহায্য করব? মুরব্বীদের কথা না শুনলে এর পরিণাম ভালো হয় না। কি অবস্থা এখন? বুঝতে পারছি না। অবস্থা ভালো না, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু কেউ দিতে চাচ্ছে না। পুরো টাকাটাই যদি আমি দিই? কেন? আপনি কেন দিবেন? তুমি মনে করো না আমি শুধু শুধু টাকাটা দেব। আমার কিছু শর্ত আছে। কি শর্ত? এতগুলো টাকা এমনি এমনি দেওয়ার মতো এত দয়ালু মানুষ আমি নই। তবে অপারেশনের পুরো টাকাটাই আমি দেব, পোস্ট অপারেশনের সব খরচও আমি দেব, বিনিময়ে তোমার আমাকে বিয়ে করতে হবে।
নিজেকে কি মনে করেন? টাকা দিয়ে আমাকে কিনতে যাচ্ছেন? আমার কোনো আত্মসম্মান বোধ নেই? আপনার প্রতি আমার যে ন্যূনতম রেসপেক্টটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আপনার হয়তোবা অনেক টাকা পয়সা আছে, কিন্তু টাকা পয়সা দিয়ে সবকিছু করা সম্ভব না, সবকিছু পাওয়া সম্ভব না। এই জিনিসটা মনে হয় আপনার মাথায় নেই। ইটস ইম্পসিবল। আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি তো যা বলার আগেই বলেছো, নতুন করে তো আমার শোনার কিছু নেই। আর আমিও যা বলার আগেই বলেছি, নতুন করে বলার কিছু নেই। নতুন করে বলার বা শোনার কিছু যদি নাই থাকে, তাহলে আপনি এতক্ষণ বসে আছেন কেন? এরকম ব্যাপারে আসলে হুট করে ডিসিশন নেওয়া যায় না। সময়ের সাথে পরিস্থিতির সাথে ডিসিশনও পাল্টায়, ভালোবাসার মতো। তোমার পরিস্থিতি পাল্টেছে, তোমার ডিসিশন পাল্টায়। সিচুয়েশনের সাথে সিদ্ধান্ত সেরকম পাল্টায়। আমি জানতাম তুমি আমাকে এসে বলবে যে আপনাকে আমার কিছু বলার আছে। আমাকে বলবে যে তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো। আমি যদি আপনার প্রস্তাবে রাজি হই, আমাকে কি কি করতে হবে? তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। হসপিটাল বিল থেকে শুরু করে সব অ্যারেঞ্জমেন্ট আমি সেটেল করব। তুমি শুধু আমার বাংলোতে গিয়ে থাকবে, ভয় পেও না। তোমাকে আমি জোর করব, আমি ওসব জিনিস পছন্দ করি না। এবার আমি তোমার মোবাইল ফোনটা নিয়ে নেব। তাছাড়া তুমি তোমার নর্মাল লাইফ লিড করবে। তোমার বয়ফ্রেন্ড, সরি, এক্স বয়ফ্রেন্ড আরিফ, আরিফ না, আরিফ সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করব। আমি এতগুলো টাকা দিলাম, ওদিকে আরিফ বেচারা মরেও গেল, আর তো তোমার এত বড় স্যাক্রিফাইস বৃথা যায়। সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করব। এই 1 মাস আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, তুমি আমাকে জানবে, তুমি আমাকে বুঝবে। এখন হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না, কিন্তু আমি জানি 1 মাস পরে তুমি আমাকে এসে বলবে আপনার সাথে আমার একটু কথা আছে। আমি আপনাকে অনেক ভালোবাসি।
তোমাকে 3 মাস দেখেছি, এর মধ্যে তুমি এই 3টা রঙের জামা সবচেয়ে বেশি পরেছো। আমি একটু কনফিউজড যে কোনটা তোমার বেশি পছন্দ। যেটা পছন্দ পড়তে পারো, আর কোনোটাই যদি পছন্দ না হয় তবে আমি আরো অনেক কালারের জামা এনে রেখেছি, তুমি সেখান থেকে পড়তে পারো। তবে তোমাকে সবুজ জামাতেই সবচেয়ে বেশি ভালো লাগে। গুড মর্নিং। নাক ফুলটা ভালো লাগছে। একটা টিপ পড়লে পারতে। তুমি নিশ্চয় অনেক টায়ার্ড ছিলে। ঘুম ভালো হয়েছে তো? আমরা নিশ্চয়ই কথা বলতে পারি। একদম কথা বলা যাবে না এরকম মানুষ তো আমি নই। অফিসে তো কথা বলতাম। এটা অফিস না। তাহলে অফিসে গিয়ে কথা বলি। আরিফের অপারেশন সাকসেসফুল হয়েছে। 48 আওয়ার্স অবজারভেশন রাখা হয়েছে। আশা করা যাচ্ছে ও সুস্থ হয়ে যাবে। কোনো রকম কোনো কমপ্লিকেশন নাই তো? ওর জ্ঞান ফিরেছে, ও কথা বলতে পারছে, সবাই। আমার মনে হয় এতটা এক্সাইটেড হওয়াটা মনে হয় ঠিক হবে না। যে জিনিসটা তোমার হওয়ার নয় সেই জিনিসটা নিয়ে এত উত্তেজিত হওয়াটা বুদ্ধিমানের কাজ না। লিসেন, আমি একটা মানুষ, আর একটা মানুষের পক্ষে 24 ঘন্টার মধ্যে এত আবেগ মুছে ফেলা সম্ভব না। এটা কারো পক্ষে সম্ভব না। আপনার পক্ষে সম্ভব হতে পারে, কারণ আপনার কোনো আবেগ নেই, কোনো ইমোশন নেই। যার যার আবেগ তার তার কাছে। আমি এই যে তোমাকে দেখতে পাচ্ছি এতেই আমি খুশি। একজন ছেলে 60 লাখ টাকার গাড়িতেও খুশি থাকে না, আবার একজন 60 টাকার খেলনা গাড়িতেও খুশি থাকে। আমি হচ্ছি আপনার 8 লাখ টাকায় কেনা একটা খেলনা পুতুল, যাকে আপনি অনেক সস্তায় পেয়ে গেছেন। দেখেছি কোনো একদিন তুমি হলুদ রঙের ফুল নিয়ে এসেছে। আমি ঠিক শিওর না, মনে হয় তোমার খুব প্রিয় ছিল বলেই নিয়ে এসেছে। এবং আমি দূর থেকে তোমার একটা ছবি তুলেছি। হলুদ রঙের ফুলের সাথে তোমাকে খুবই মানায়। আর সেদিনের সে হাসি আমি এখনো ভুলতে পারি। আমি জানি না এই ফুলটা তোমাকে হাসি এনে দিবে কিনা, এটা শুধু তোমার জন্য।
তবে চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। দেখো তো হয়েছে নাকি। তোমার জন্য একটা খবর আছে। আরিফের ক্রিটিক্যাল টাইম পার হয়ে গেছে, তবে ওর আরো 2 সপ্তাহ লাগে পুরোপুরি সুস্থ হতে। আমি কি ওর সাথে একবার কথা বলতে পারি? সেটা সম্ভব না। আমি তোমাকে একটা কমিটমেন্ট করেছিলাম, সেই কমিটমেন্ট অনুযায়ী আমি সব কাজ করেছি। আমারও কিছু শর্ত ছিল, আমার কিছু কারণ ছিল সেই শর্তের পেছনে। সেই শর্ত ভাঙা যাবে না। কি চান আপনি? আপনি কেন বুঝতে পারছেন না? একটা ইমোশনলেস মেয়েকে বিয়ে করে আপনি কখনো সুখী হবেন না। সুখী হব কি হব না সেটা আমি জানি না, তবে তোমাকে যদি আমি না পাই তাহলে সেটা আমার জীবনের একমাত্র ব্যর্থতা হিসেবে লেগে থাকবে। আপনার কাছে ভালোবাসার সাফল্য আর ব্যর্থতা ছাড়া কিছুই না। আপনার ভালোবাসায় কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন ভালোবাসা। পৃথিবীতে একমাত্র আপনার জন্য এই ভালোবাসা প্রযোজ্য। তুমি তুমি খামাখা গেমই করছো। আমারও ভালোবাসা আছে, অনুভূতি আছে, শুধু আমার ভালোবাসার প্রকাশের ধরনটা ভিন্ন। মেঘলা কোথায়? তোর অ্যাক্সিডেন্টের পর মেঘলা তোর চিকিৎসার খরচের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু টাকা ম্যানেজ করতে পারেনি। তোর অপারেশনের দিনও হঠাৎ করে সে হারিয়ে যায়। তোর চিকিৎসার সকল খরচ কে বা কারা দিয়ে যায় আমরা জানি না। ওই দিন থেকে ওর ফোনটাও বন্ধ, আমি ওকে খুঁজে পাইনি। তোরা ঠিক মতো চেষ্টা করিস নাই। ও কোথায় যাবে? পাবি, খোঁজ ঠিক মতো। কালো জামাটা ভালো মানিয়েছে। আমি ইচ্ছে করেই তোমাকে অন্য জামাটা পরতে বলেছিলাম। আমি জানতাম আমি যেটা বলবো সেটার উল্টোটা তুমি পড়বে, কিন্তু কালোতে ভালো লাগছে তোমাকে। এখানে তো লোকজন কেন? কই এত লোকজন? কিছু বন্ধু বান্ধব আর পরিচিত জন। আপনার এত বন্ধু বান্ধব আর পরিচিত লোকজন এখানে কেন? একটা স্পেশাল সারপ্রাইজ আছে। কি স্পেশাল সারপ্রাইজ? বলেই ফেলি। কি বলবেন? ফ্রেন্ডস, আপনারা আমার পাশে যাকে দেখছেন
ও মেঘলা, আপনারা অনেকেই হয়তো ওকে চেনেন, তবে নেক্সট উইক থেকে ওর একটা নতুন পরিচয় হতে যাচ্ছে। সামনের সপ্তাহ থেকে মেঘলা আমার স্ত্রী হতে যাচ্ছে। তুমি এখানে কেন এসছো? এই প্রশ্ন আমার, তুমি উত্তর দাও। কিছু কিছু প্রশ্নের উত্তর না শোনাটাই ভালো। মেঘলা, এই প্রশ্নের উত্তর জানার অধিকার আমার আছে। আমার অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত তুমি আমার পাশে ছিলা, কিন্তু আমার জ্ঞান আসার পর আমি তোমাকে আমার পাশে পাইনি। তোমাকে সব জায়গায় খুঁজেছি, তোমার বাসায়, তোমার ফ্রেন্ডের বাসায়, তোমার ফোন অফ। একটা সময় আমার নিজেকে খুব খুব অসহায় মনে হতে থাকে, কিন্তু আমি যখন জানলাম তুমি এখানে, তখন আমি কিছুতেই হিসাব মেলাতে পারলাম না। তাহলে তোমাকে অনেক পূর্ব বাস্তবতার সম্মুখীন হতে হবে। এই কথাগুলো তুমি শুনতে পারবা না। আমি সব শুনতে রাজি আছি, আমাকে সব বল। দেখো, আমি তোমাকে ভালোবাসতাম, এটা সত্য। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিলাম, এটাও সত্য। কিন্তু এইটা আমার জীবনের সবচেয়ে ভুল ডিসিশন ছিল। এটা আমি টের পেয়েছি অনেক পরে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে। একদিকে হসপিটালে মুমূর্ষু অবস্থায় তুমি পড়ে আছো, তুমি বাঁচবা কি মারা যাবা আমি কিছুই জানি না। আর অন্যদিকে আমি আমার ফ্যামিলি ছেড়ে চলে আসছি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আরিফ, নিজের অস্তিত্ব নিয়ে যখন টানা হ্যাচড়া শুরু হয়, তখন আমি তোমাকে ভালোবাসি টাইপের শব্দ বিলীন হয়ে যায়, তার কোনো মূল্য থাকে না। তখন আমার মনে হলো যে আমি তোমার জন্য আমার লাইফ কেন নষ্ট করব। তাই আমি রিশাদকে বেছে নিলাম, ওকে বিয়ে করার ডিসিশন নিলাম। তুমি আমার সাথে কিভাবে এটা করতে পারলা? টাকার জন্য, সিম্পলি টাকার জন্য। আমার সুন্দর জীবনের জন্য, সুন্দর একটা ফিউচারের জন্য। তোমার তো ভাগ্য ভালো যে তুমি বেঁচে গেছো। আর বেঁচে যেও কি লাভ, কি হতো ফিউচার? তুমি একটা ছোট্ট চাকরি করতা, আমাদের খুব অভাবী একটা সংসার কাটাতে হতো। কিন্তু এখন আমাকে দেখো, আমি সবকিছু পেয়েছি, যা যা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি। আমার লাইফে তোমার কোনো এক্সিস্টেন্স নেই, সত্যি কোনো এক্সিস্টেন্স নেই। আমি আমার লাইফ লিড করছি, তুমি তোমার লাইফ লিড করো। জাস্ট ফরগেট মি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল।
তুমি আমার ফোন থেকে ফোন করার চেষ্টা করেছিলে। একবার করেছ, আর করো না। আমি তো আমার সবগুলা কমিটমেন্ট রক্ষা করেছি। তুমি শর্ত মানছো না নাকি মানতে চাইছো না এটা আমি বুঝতে পারছি না। তুমি জানো কেন আমি তোমাকে কারোর সাথে কথা বলতে দিচ্ছি না? কারণ আমি চাই না আর কেউ তোমাকে ভালোবাসুক। আমি একাই তোমাকে ভালোবাসতে চাই। আমি চাই শুধু তুমি আমাকেই ভালোবাসো, আর কেউ তোমাকে ভালোবাসবে সেটা আমি সহ্য করতে পারবো না। তোমার কি মনে হয় আরিফের অ্যাক্সিডেন্ট হলো, ওর ব্রেন ড্যামেজ হলো, হসপিটালে চলে গেল, আমি হুট করে চলে আসলাম, সবকিছুই কোইন্সিডেন্ট? ওরা কি আসলেই ছিনতাইকারী ছিল? ওরা আমার লোক ছিল। তোমার কি মনে হয় যে লোক 1 ঘন্টায় একটা ছেলেকে হাসপাতালে পাঠাতে পারে, সেই লোক খুব সহজেই একজনকে পরলোকেও পাঠাতে পারে? যদি প্রয়োজন হয় আমি তোমার জন্য অনায়াসে খুন করতে পারি। তোমাকে পাওয়ার জন্য কাউকে মেরে ফেলার ব্যাপারে আমি 2 সেকেন্ডও দ্বিধা করব না। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। যে করেই হোক আমি তোমাকে চাই। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। এই শোনো না, কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে একদমই ভালোবাসি না। এই কথাটা কেন বললা তুমি? ভয় পেয়ে গেলা? হুম। শোনো, আমি যদি কোনোদিন তোমাকে বলি যে আমি তোমাকে একদম ভালোবাসি না, কথাটা তুমি বিশ্বাস করবা না। তুমি মনে করে নিবে যে আমি কোনো উপায় না পেয়ে তোমাকে এই কথাটা বলেছি। সত্যি কথা কি জানো? আমি তোমাকে আমার মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। তোমাকেই ভালোবাসি, শেষ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো।